ড্রামাটির শুরুতেই আমাদেরকে ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল সিয়া। সিয়া ওর নিজের সাথে করে এখানে ম্যারেজ পেপার নিয়ে এসেছিল, যেগুলো এই ড্রামার মেন লিডকে দিচ্ছিল আর বলতে থাকে এইটা নিয়ে আমি আপনাকে 10 বার ম্যারেজ পেপার দিয়েছি, অন্তত এইবার আমাকে রিজেক্ট করে দেবেন না, এইবার আমাকে বিয়ে করে নিন। মেন লিড যার নাম ছিল ইয়ান জি, সে ওর কাছ থেকে পেপারটি নিয়েছিল, দেন একটি ড্রয়ার খুলে ওই ড্রয়ারের ভিতরে পেপার রেখে দেয়। ওখানে আমরা সিয়ার আগের অনেক পেপারগুলো দেখতে পাই, ওখান থেকে স্লিপার বের করেছিল আর বলতে থাকে যে তোমাকে আমি কতবার বলেছি তুমি আর এরকম পেপারগুলো নিয়ে আসবে না। এইসব বলতে বলতে সিয়ার স্লিপারগুলো চেঞ্জ করে দিয়েছিল। সিয়া বলে কিন্তু তুমি তো জানো আমি তোমাকে কত বেশি ভালোবাসি। ইয়ান জি বলে তুমি কলেজ শেষ করেছো, এখন তোমাকে তোমার স্টাডির ওপরে মনোযোগ দিতে হবে, তাই তুমি ভালোভাবে স্টাডি কমপ্লিট করো। আর আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না, কারণ আমি তো তোমার বড় ভাইয়ের অনেক ভালো ফ্রেন্ড, আর এমনিতেও তোমার মা আমাকে নিজের ছেলের মতন দেখে, তাই আমি তোমাকে আমার বোনের মতন দেখি। আর তুমি এরকমভাবে হুটহাট করে আমার বাড়িতে চলে আসবে না, এখানে আমি একা থাকি, তাহলে বাইরের মানুষ অন্য কিছু মনে করবে। সিয়া বলে তাহলে আমরা দুজনে বিয়ে করে নেই, তাহলে সবাই জানতে পারবে আমরা দুজনে কাপল, আর কেউ কিছু বলবে না। ইয়ান জি বলে তুমি এখন এখান থেকে চলে যাও, এখানে তোমাকে থাকতে হবে না আর এখানে আসবে না। সিয়া বলে আমার কোম্পানি থেকে এই বাড়িটা অনেকটাই বেশি কাছে, তাই আমি তো এখানে প্রতিদিনই আসবো আর এখানেই থাকবো। আমার এখন অনেক বেশি ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাব। আর ও যখন চলে যেতে নিয়েছিল তখন ইয়ানাজি ওকে বাধা দিয়েছিল, দেন ওকে জিজ্ঞাসা করে আমার বাড়িতে শুধুমাত্র একটি বেড রয়েছে, তাহলে তুমি কোথায় ঘুমাতে যাবে? সিয়া বলে কেন, আমি ওই বেডে আপনার সাথে ঘুমিয়ে যাব, আমার কোনো সমস্যা হবে না। তখন ওকে ইয়ানজি বলেছিল তুমি এখানে থাকতে পারবে না, আর ওর অনেকটাই ক্লোজে গিয়েছিল। সিয়া ভেবেছিল অবশ্যই ওকে এবার তো ইয়ানজি কিস করবে, কিন্তু এরকম কোনো কিছুই হয়েছিল না। এরপরে ইয়ানজি বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি আজকে আমার সাথে ডিনারে যাবে। পরের সিনে আমরা এদেরকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, ডিনার করতে এসেছিল, কিন্তু এদের সাথে অন্য আরেকটি মেয়েও ছিল। সিয়া এখানে চুপচাপ বসেছিল, ওই মেয়েটি আর ইয়ানজি তারা দুজনে কথা বলছিল। একটু পরে সিয়া বলে তোমরা কোন বিষয় নিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইয়ানজি সিয়াকে বলে আসলে আমি এই মেয়েটির সাথে এখানে ব্লাইন্ড ডেটে এসেছি, আর যেটা জানতে পেরে সিয়া তো অনেকটাই বেশি হার্ড হয়েছিল। এরপরে সিয়া রোডের পাশে দাঁড়িয়েছিল, আর এখানে ওর চোখের ভিতরে তখন পানি চলে এসেছিল। এখানে জিজ্ঞাসা করে ইয়ানজিকে তুমি জানো আমি এটা জানতে পারলে অনেকটাই বেশি হার্ড হব, তাহলে কেন আমাকে এখানে নিয়ে এসেছো? ইয়ানজি ওকে মজা করে বলে তুমি সব থেকে বেশি ভালোভাবে আমাকে চেনো, তাই আমি চাচ্ছি আমি যার সাথে সারা জীবন থাকবো তাকে সবার প্রথমে তুমিই দেখো আর ডিসাইড করো সে আমার জন্য ঠিক হবে কিনা। সিয়া বলে আমার চোখে আপনার জন্য সব থেকে বেশি ভালো হব আমি। আর এইটা বলার পর ও এখানে একটি ট্যাক্সি ধরেছিল, এইখান থেকে চলে গিয়েছিল, কিন্তু ট্যাক্সির ভিতরে ও অনেক বেশি কান্না করতে শুরু করেছিল। তখন ও নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখতে থাকে, আর যে ব্রেসলেটটি আসলে ওকে ইয়ানজি গিফট করেছিল। ইয়ানজি ওকে বলেছিল তুমি আমার লিটল প্রিন্সেস, আর সবসময় এরকম হাসি মুখেই থাকবে। পরের দিন সিয়া ওর কোম্পানির বাইরে এসে অপেক্ষা করছিল আর ভাবছিল এখানে কি ইয়ানজি আমাকে নিতে আসবে। তখনই ওর কাছে ওর কোম্পানির সিনিয়র এসেছিল, ওর সাথে কথা বলতে থাকে। ওর সিনিয়রের নাম ছিল ফুজি। ফুজি বলে তুমি যদি এখানে একা থেকে থাকো তাহলে চলো আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিচ্ছি। তখনই এখানে ইয়ানজি কার নিয়ে চলে এসেছিল, যেটা দেখার পর সিয়া তাড়াতাড়ি করে ফুজিকে বাই বলে কারের ভিতরে উঠে পড়েছিল। ইয়ানজি এখানে অনেকটাই বেশি সুন্দরভাবে সিয়ার সিট বেল্ট বেঁধে দিয়েছিল। সিয়া এতে অনেক খুশি হয়ে যায়। এরপরে সিয়াকে জিজ্ঞাসা করেছিল তোমার সাথে যে ছেলেটি বাইরে দাঁড়িয়েছিল ওই ছেলেটিকে? সিয়া বলে ওই ছেলেটি আমার কোম্পানির সিনিয়র আর আমার সাথে এখানে ইন্টার্নশিপের জন্য এসেছে। ইয়ানজি বলে ওই ছেলেটির কি গার্লফ্রেন্ড রয়েছে নাকি সিঙ্গেল রয়েছে? এতে বলেছিল সিয়া ওনার কোনো গার্লফ্রেন্ড নেই। তখন ইয়ানজি বলে তাহলে তুমি ওই ছেলেটির সাথে ডেট করো, তোমাদের দুজনকে একসাথে অনেকটাই বেশি ভালো মানিয়েছে। এই কথাগুলো শোনার পর সিয়া আবার অনেকটাই বেশি হার্ড হয়েছিল। সিয়া বলে তুমি আমাকে পছন্দ করো না, এটা আমাকে বলে দিলেই পারো, আমি আর কখনোই তোমার কাছে চলে আসবো না। ইয়ানজি বলে আমি কথাটি ওইভাবে বলতে চাইনি, আমি চাই তুমি সবসময় হ্যাপি থাকো তাই বলেছি। তখন সিয়া মনে মনে এটাই বলছিল আমি তো হ্যাপি থাকবো শুধুমাত্র তোমার সাথেই থাকলে, তুমি তো জানোই না আমি কি কি জিনিসে হ্যাপি থাকি। এরপরে ও রাস্তা দেখে আর বলে এটা তো আমাদের বাসায় যাওয়ার রাস্তা না। ইয়ানজি বলে আমরা একটি ডিনারে যাচ্ছি। এরপরে আমরা ওদেরকে একটি ডিনারে দেখতে পাই। আসলে এখানে ইয়ানজির স্কুলের সকল
ফ্রেন্ডরা ছিল, তাই ইয়ানজি ওদের সাথে বসেছিল আর সিয়াকে আলাদা একটি চেয়ারে বসিয়ে দিয়েছিল ওদের কাছ থেকে কিছুটা দূরে। এখানে ইয়ানজির পাশে টিনা নামে একটি মেয়ে বসেছিল আর যাদের দুজনকে একসাথে দেখার পর ইয়ানজির বাকি ফ্রেন্ডরা বলে স্কুলে থাকার সময় তোমাদের দুজনের জুটিটা বেস্ট ছিল আর এখন তোমাদের দুজনকে একসাথে অনেক ভালো মানিয়েছে, তাই তোমরা দুজনে এখন ডেট করতে শুরু করো। আর এটাও বলছিল ইয়ানজি এখানে তুমি টিনাকে কিস করবে। তাদের এই সব কিছুতে সিয়া অনেকটাই রেগে ও উঠে পড়েছিল, বলতে থাকে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। সিয়া এইখান থেকে রেগে চলে যেতে নিচ্ছিল, তখন ইয়ানজি ওর সাথে যেতে চাচ্ছিল কিন্তু টিনা নামের ওই মেয়েটি ইয়ানজির হাত ধরে নিয়েছিল, ওকে এখান থেকে যেতে দেয় না। এরপরে সিয়া নিজের রুমে ছিল, এখানে অনেকটাই বেশি আপসেট ছিল। তখনই ওর কাছে টিনা একটি ছবি পাঠিয়েছিল আর বলছিল দেখো ইয়ানজি আমার সাথে রয়েছে, তাই তুমি এখন ইয়ানজির কাছ থেকে দূরে থাকো। এইটা দেখার পর সিয়া তো ইয়ানজির কাছে যেতে নিচ্ছিল কিন্তু একটু দূরে আসার পর ও ওখানে বসে পড়েছিল আর কান্না করতে শুরু করে। তখন ওর রুমের বাইরে এসেছিল ইয়ানজি, ওর জন্য খাবার নিয়ে এসেছিল। সিয়া বলে তুমি এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। ইয়ানজি বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সিয়া বলে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে ওখানে আমাকে কেন নিয়ে গিয়েছিলে। ইয়ানজি বলে আমি তোমাকে সবসময় আমার বোনের মতন দেখেছি। তখন বলেছিল সিয়া কিন্তু আমি কখনোই তোমাকে আমার ভাইয়ের মতন করে দেখিনি আর ওকে বাইরে বের করে দিয়েছিল। ইয়ানজি বলে আমি এখানে খাবার রেখে যাচ্ছি, তোমার খেতে মন চাইলে খেয়ে নিও। পরের দিন সিয়ার কাছে ওর সিনিয়রের মেসেজ এসেছিল। সিনিয়র বলছিল সিয়াকে তুমি তো বেজিং কলেজে পড়ার চান্স পেয়ে গিয়েছো, তোমার এখন তোমার ক্যারিয়ারের জন্য ওখানে যাওয়া উচিত। সিয়া তখন এই কথাটি ইয়ানজিকে বলেছিল আমি কি পড়াশোনা করার জন্য এইখান থেকে চলে যাব। ইয়ানজি বলে এটা অনেক ভালো একটি কথা, তুমি তোমার ক্যারিয়ারের জন্য অবশ্যই ওখানে যাবে আর ওই কলেজে সবাই তো পড়ার চান্স পায় না কিন্তু তুমি পেয়েছো। সিয়া বলে তুমি কি ভেবে বলছো আমি যদি ওখানে চলে যাই তাহলে 2-3 বছর তো আমি ওখানেই থাকবো, তোমার সাথে দেখা করতে পারবো না। ইয়ানজি বলেছিল তোমাকে তোমার ক্যারিয়ারের জন্য এইটুকু তো করতেই হবে। পরের সিনে আমরা দেখতে পাই সিয়াকে। সিয়া বাইরে ছিল, ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল আর ওর ফ্রেন্ডকে বলে এখন আমি আমার ক্যারিয়ারের উপরে ফোকাস করব, যার কারণে আমি কিছুদিন দূরেই থাকবো। যখন ও ফোনে কথা বলছিল তখন আবার ওর কাছে ফোন করেছিল ইয়ানজি। তখন ইয়ানজির সাথে কথা বলতে শুরু করে। ইয়ানজি ওকে পিছনে ফিরে তাকাতে বলেছিল আর ও যখন পিছনে দেখেছিল তখন ওখানে ইয়ানজিকে দেখতে পায়। ইয়ানজিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল, দৌড়ে গিয়ে ইয়ানজিকে হাক করে নেয়। সিয়া খুশি হয়ে বলে তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো আমি জানি, কিন্তু ইয়ানজি বলেছিল এই শহরে আমার একটি বিজনেস মিটিং ছিল তাই এখানে এসেছি। এরপরে বলেছিল আমি রাতে ফ্রি আছি, তাই আমরা দুজনে একসাথে ডিনার করতে যেতে পারবো। রাতে আমরা এদের দুজনকে দেখতে পাই একসাথে বাহিরে হাঁটছিল। সিয়া জিজ্ঞাসা করে কাল তুমি ফ্রি আছো, থাকলে আমরা দুজনে একসাথে ঘুরতে যাব। ইয়ানজি বলে আমি একদমই ফ্রি নেই, আমি শুধু রাতটুকু এখানেই থাকবো, সকালে আমি ফ্লাইট ধরে এখান থেকে চলে যাব। আর এখানে তো আমি এসেছি তোমার মা আর বাবার কথা মতন, কারণ ওনারা বলেছিল তোমাকে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি করাতে। সিয়া এই কথা জানতে পেরে অনেক কষ্ট পেয়েছিল আর বলে আমি তো ভেবেছিলাম তুমি এখানে আমার জন্য এসেছো, কিন্তু তুমি তো এখানে আমার মা আর বাবা পাঠিয়েছে এই কারণে এসেছো যাতে করে আমি ব্লাইন্ড ডেটে যেতে রাজি হই। তুমি ভালো করেই জানো আমি তোমাকে কত ভালোবাসি, এরপরও আমাকে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছ। আর রাগ করে এখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সিয়া একা একটি রেস্টুরেন্টে বসেছিল আর তখন ওর কাছে ওর কোম্পানির সিনিয়র এসেছিল। সিয়া সিনিয়রকে দেখার পর কিছুটা অবাক হয়েছিল। এরপরে সিনিয়র এখানে নিজের পরিচয় সিয়াকে দিতে শুরু করেছিল। আমি তোমার কোম্পানিতে জব করি, তোমার থেকে সিনিয়র, আর আমার স্যালারি তোমার থেকে অনেক বেশি, তাই এখানে আমি তোমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছি। সিয়া বলে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি জানতাম না যে আমার মা আর বাবা আপনাকে আমার জন্য ব্লাইন্ড ডেটে ঠিক করবে। ফুজি বলে তোমার ভুল হচ্ছে, তোমার মা আর বাবা আমাকে এখানে পাঠায়নি, বরং তোমার বড় ভাই আমাকে এখানে পাঠিয়েছে, কারণ একদিন তো তোমার সাথে দেখেছিল আমাকে, তাই আমাকে তোমার সাথে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছে। তখন তো সিয়া বলে যে আমার কিছু কাজ রয়েছে তাই এখন যেতে হবে। আর বাইরে আসার পর ও তখন ফোন করেছিল ইয়ানজির কাছে, কিন্তু ইয়ানজির ফোন তখন একটি মেয়ে ধরেছিল আর বলতে থাকে ইয়ানজি এখন শাওয়ার নিচ্ছে। যেটা জানতে পেরে তো সিয়া অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল আর ও বাড়িতে আসার পর অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। সিয়া এতটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল যে পরের দিন ওর যখন
জ্ঞান ফিরেছিল তখন নিজেকে হসপিটালে দেখতে পেয়েছিল, আর এখানে ওর নিজের বড় ভাইও ছিল। সিয়ার ভাই বলে, তুমি অনেকটাই বেশি ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছিলে, আর আমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে এই কথা জানতে পেরেছি, তোমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছি। এখানে সিয়া তো প্রথমেই জিজ্ঞাসা করছিল ইয়ানজির কথা, যে ইয়ানজি এখন কোথায় রয়েছে। ওর বড় ভাই বলে ইয়ানজি হয়তো কাজের জন্য অনেক বেশি বিজি রয়েছে, তাই এখানে আসতে পারেনি। সিয়া জিজ্ঞাসা করে ইয়ানজির কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে, এতে ওর ভাই কোনো কিছুই বলছিল না, চুপ করেছিল। সিয়া তখন ওর ভাইকে বলেছিল, আমি বাড়িতে যেতে চাই, হসপিটালে থাকতে চাই না। এরপরে ও চলে এসেছিল ইয়ানজির সাথে দেখা করতে। ইয়ানজি বলে, তুমি তো হসপিটালে ছিলে, তাহলে এখানে কেন এসেছো? সিয়া বলে, আমি তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি। আর জিজ্ঞাসা করেছিল তোমার কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে, এতে ইয়ানজি বলেছিল, আমি তো তোমাকে আগেও বলেছি আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সিয়া বলে, আমি তোমাকে 10 বার ম্যারেজ পেপার দিয়েছি, কিন্তু একবারও তুমি রাজি হচ্ছ না। আমি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি, আগের মতন ছোট নেই, তাই তুমি চাইলে আমাকে একটি চান্স দিতে পারো। আমি এখন রেডি আছি তোমাকে বিয়ে করার জন্য। ইয়ানজি বলেছিল, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটি চান্স দিচ্ছি। সিয়া এতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর ও অনেক খুশি থাকার কারণে ওর ভাই এসে জিজ্ঞাসা করে, তুমি এত বেশি খুশি কেন হয়েছো? সিয়া বলে, 17 বছর পর ইয়ানজি আমাকে একটি চান্স দিয়েছে ওর ওয়াইফ হওয়ার জন্য। এরপরে সিয়া ইয়ানজিকে অনেকগুলো মেসেজ আর কল করেছিল, কিন্তু ইয়ানজি কোনোটারই অ্যান্সার করেছিল না, তাই সিয়া আপসেট হয়ে যায়। আর ভাই এসে সিয়াকে বলে ইয়ানজির জন্য খাবার নিয়ে যেতে হবে। তা খুশি হয়ে বলে, আমি নিজের হাতে ইয়ানজির জন্য খাবার রান্না করব, এরপরে খাবার নিয়ে যাব। একটু পরে সিয়া খাবার নিয়ে ইয়ানজির কোম্পানির বাইরে এসে অপেক্ষা করছিল। তখন ইয়ানজি বাইরে বের হয়েছিল, কিন্তু সিয়াকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখন ওর হাত ধরে নিয়েছিল আর বলে, তুমি দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরেও আমাকে কেন ইগনোর করছো? ইয়ানজি বলে, আমি তো তোমাকে একটি চান্স দিয়েছি, তাই তুমি এখন এইটা কাজে লাগাও। এরপরে ওর কাছ থেকে তো খাবার নিয়েছিল, কিন্তু খাবারটি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছিল। সিয়া এটা দেখার পর অনেকটাই বেশি হার্ড হয়েছিল। এরপরে ডাস্টবিনের ভিতর থেকে খাবারটি উঠিয়ে নিয়েছিল, পাশে চলে এসেছিল, খাবার নিয়ে বসেছিল, অনেক বেশি আপসেট ছিল। তখন ওর ভাই এসে বলে, তুমি খাবার দিতে যাওনি? সিয়া বলে, আসলে ইয়ানজি অনেক বেশি কাজে বিজি ছিল, তাই আমার সাথে দেখা করতে পারেনি। কিন্তু সিয়ার ভাই ভালো করে বুঝতে পেরেছিল যে ওখানে কোনো ঝামেলা হয়েছে। এরপরে সিয়া নিজের রুমের ভিতরে ছিল, এখানে বারবার শুধু ইয়ানজির কথাই মনে করছিল। এইদিকে তার হাত থেকে তখন রক্ত পড়তে শুরু করেছিল, কিন্তু সিয়ার তো এইদিকে কোনো খেয়ালই ছিল না। বাইরে আমরা সিয়ার ভাইকে দেখতে পাই, ইয়ানজির কাছে ফোন করেছিল, দেন ইয়ানজির সাথে কথা বলতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার বোনকে কখনোই হার্ট করবে না। সিয়া তখন বাইরে এসেছিল, ওর ভাইয়ের কাছ থেকে হাতে ব্যান্ডেজ করে নিতে চাচ্ছিল। তখন ওর ভাইয়ের ইয়ানজির সাথে বলা সব কথাগুলো শুনতে পাই। এখানে ওর ভাই ওকে বলছিল যে সিয়া হচ্ছে আমাদের সবার চোখের মণি, তাই তুমি ওকে এভাবে কেন হার্ট করছো? তুমি ওকে এরকম ভাবে হার্ট করতে পারো না। আমি বলেছিলাম না তুমি কখনোই সিয়াকে কোনো ডিপ্রেশনের ভিতরে রাখবে না। তখনই সিয়ার ভাই এখানে সিয়াকে দেখতে পেয়েছিল, তাই কথা বলা বন্ধ করে দেয়। সিয়া তখন ওর ভাইয়ের কাছে এসে বলতে থাকে, আমি সবসময় তোমাকে অনেক বেশি হার্ট করেছি, আর আজকে আমার জন্য তোমাকে ইয়ানজির সাথে আমার বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। এরপরে ওর ভাইকে জড়িয়ে ধরেছিল আর অনেক কান্না করতে শুরু করে। এরপরে সিয়ার ভাই সিয়াকে ডক্টরের কাছে নিয়ে এসেছিল, যেখানে ডক্টর বলেছিল, আপনাদেরকে তো অনেকবারই বলেছি সিয়াকে ডিপ্রেশনে রাখবে না, কিন্তু এখন সিয়া অনেকটাই বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাই সিয়াকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে হবে যেখানে ওর মাথায় কোনো ডিপ্রেশন থাকবে না। সিয়া হসপিটাল থেকে বাড়িতে আসার পর নিজের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, কারণ সিয়া এই শহর ছেড়ে অন্য একটি শহরে চলে যাবে, যেখানে ও শান্তিতে থাকতে পারবে। সিয়ার ভাই জিজ্ঞাসা করেছিল, তুমি কি ঠিক আছো? সিয়া বলে, হ্যাঁ আমি এখন একদমই ঠিক আছি। অন্যদিকে আমরা ইয়ানজিকে দেখতে পাই, ও সিয়ার মেসেজগুলো দেখছিল। তখনই ওর কাছে নিজের মা ফোন করেছিল, দেন ওর সাথে কথা বলতে শুরু করে, আর ওকে এটাও বলেছিল যে সিয়াকে তোমাকে বলেনি সিয়া এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে? এতে ইয়ানজি বলে, সিয়া হয়তো বা ওর কোনো কাজের জন্য যাচ্ছে, তাই আমাকে বলতে ভুলে গিয়েছে। ইয়ানজির মা বলে, সিয়া এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এখন ও নিজের কথাগুলো সিক্রেট রাখতেও শুরু করেছে, তাই তো তোমাকে কোনো কিছুই বলেনি। এরপরে ইয়ানজি কোম্পানিতে এসেছিল, এখানেও তখন বারবার সিয়ার মেসেজগুলো দেখছিল, যেগুলো সিয়া ওকে আগে পাঠিয়েছিল। তখন আবার ওর মা ওকে ফোন করেছিল, আর ওকে বলে, আজকে সিয়াদের বাড়িতে একটি পার্টি রয়েছে, তুমি কি ওই পার্টিতে আসবে না? ইয়ানজি বলেছিল, হ্যাঁ আমি অবশ্যই ওই পার্টিতে যাব। এরপরে পার্টিতে যাওয়ার আগে অনেক সুন্দর করে নিজেকে রেডি করে নিয়েছিল, আর
নিজেকে তখন মিররেও বারবার দেখতে শুরু করে। ইয়ানজি যখন সন্ধ্যায় পার্টিতে এসেছিল তখন ও বাইরে এঙ্গেজমেন্টের একটি কার্ড দেখতে পায়। অবাক হয়ে গিয়েছিল, সিয়ার কি এঙ্গেজমেন্ট হচ্ছে। তাড়াতাড়ি করে ভিতরে এসেছিল, যেখানে সিয়াকে দেখতে পায়। সিয়া এখানে অন্য একটি ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। ইয়ানজি ওর কাছে এসেছিল, দেন ওর সাথে কথা বলতে চাচ্ছিল। সিয়া প্রথমে ওকে সরি বলে আর এটাও বলেছিল যে আপনার সাথে কি আমার এর আগেও কখনো দেখা হয়েছিল। সিয়ার মুখ থেকে এরকম কথা শোনার পর ইয়ানজি অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। সিয়া ওর সাথে আর কোনো কথা না বলে ওখানে থাকা ওই ছেলেটিকে নিয়ে বাইরে চলে গিয়েছিল। বাইরে আসার পর ওই ছেলেটিকে থ্যাংক ইউ বলেছিল ওকে সাহায্য করার জন্য। ছেলেটি ওখান থেকে চলে যাওয়ার পর সিয়ার বড় ভাই এসেছিল। সিয়া বলতে থাকে আমার মনে হয় আমি এখনো ইয়ানজিকে ভুলতে পারিনি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সিয়া ডক্টরের কাছে ছিল তখন ডক্টর সিয়াকে হিপনোটাইজ করতে চাচ্ছিল আর সিয়ার আগের সব মেমোরিগুলো ভুলিয়ে দিতে চাচ্ছিল। সিয়ার ভাই তখন এখান থেকে বাইরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু সিয়া ওকে বাইরে যেতে দিয়েছিল না আর বলে যে আমি আমার আগের কোনো মেমোরি ভুলে যেতে চাই না, কিন্তু আমি ইয়ানজিকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এরপরে সিয়া এখান থেকে চলে গিয়েছিল। সিয়ার ভাই যখন চলে যেতে নিচ্ছিল তখনই ওখানে এসেছিল ইয়ানজি আর নিজের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে সিয়া কোথায়। তখন ওর ফ্রেন্ড বলেছিল সিয়া এখান থেকে চলে গিয়েছে আর তুমি কেন এখন সিয়ার সাথে দেখা করতে এসেছো। যখন সিয়া তোমার সাথে ছিল তখন তো তুমি সিয়াকে নিয়ে কোনো চিন্তাই করতে না, তাহলে এখন এত বেশি চিন্তা কেন করছো। ইয়ানজি বলে আমি সেই আগে থেকে সিয়াকে নিয়ে চিন্তা করতাম, তাই এখনো করছি। এখন এইটা বলো সিয়া কোথায় রয়েছে আর সিয়া কেন আমাকে এরকম ভাবে ইগনোর করেছে। সিয়ার ভাই বলে সিয়া প্রথমে তোমার সাথে অনেক কথা বলার চেষ্টা করতো, কিন্তু তুমি তখন সিয়াকে ইগনোর করেছো, তাই এখন সিয়া তোমাকে ইগনোর করছে কারণ ও আর তোমার সাথে কোনো কথা বলতে চায় না। এখন তুমি শুধুমাত্র সিয়ার সাথে আর কখনোই দেখা করো না। এইটা বলে ওর ভাইও চলে গিয়েছিল। যখন একাই দাঁড়িয়েছিল ইয়ানজি তখন ওর কাছে টিনা আসছিল আর টিনাকে দেখার পর ইয়ানজির এটাই মনে হতে থাকে ওর দিকে সিয়া দৌড়ে আসছে। টিনা ওকে আসার পর জিজ্ঞাসা করে তুমি আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছো, যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে বলো। ইয়ানজি ওকে বলেছিল আমি তোমাকে কতবার বলেছি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে আসবে না। এইসব কিছু শোনার পর টিনা এখানে অনেক রেগে যাচ্ছিল। ইয়ানজি তখন মনে মনে এটাই বলতে শুরু করে আমি নিজের হাতে সিয়াকে হারিয়ে ফেলেছি। অন্যদিকে সিয়াকে দেখানো হয় ফোন থেকে ইয়ানজি সব ছবিগুলো ডিলিট করে দিয়েছিল আর এই শহর থেকে চলে যাওয়ার আগে নিজের সিমটাও ভেঙে ফেলে দিয়েছিল আর এটাই বলছিল আমি আর আজকের পর থেকে কখনো ইয়ানজির সাথে দেখা করব না। এরপরে কিছুদিন পরের সিন দেখানো হয় সিয়া এখন নতুন একটি শহরে গিয়ে একটি রেস্টুরেন্টে ওয়েটারের জব করতো আর এখানে ও অনেকটাই বেশি খুশিতেই জব করছিল। ও জানতে পারে আজকে একটি জায়গায় ফুড ডেলিভারি করতে হবে, যে জায়গাটি ওর অনেকটাই বেশি পছন্দের ছিল, তাই বলছিল আমি ওখানে ডেলিভারি দিতে যাব। আর যখন বের হতে নিচ্ছিল তখন ও সামনে টিনাকে দেখতে পায়। টিনা এই রেস্টুরেন্টেরই একজন বড় কর্মকর্তা ছিল আর যার কারণে ও এখানে যখন সিয়াকে দেখতে পেয়েছিল সিয়াকে বলে তুমি তো কলেজের টপ স্টুডেন্ট ছিলে, তাহলে এখন কি তোমার অবস্থা এতটাই বাজে হয়েছে যে এখানে এসে ওয়েটারের জব করছো। সিয়া ওকে কোনো কিছু না বলে চলে গিয়েছিল। সিয়া ওখান থেকে নিজের স্কুটির কাছে এসেছিল তখন ও বাইরে দেখতে পেয়েছিল ইয়ানজিকে, তাই তো নিজের মুখ লুকাতে চেষ্টা করে আর ইয়ানজি ওকে না দেখতে পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। তখন সিয়া মনে মনে এটাই বলছিল মনে হয় এখন আমি অনেকটাই বড় হয়ে গিয়েছি, তাই তো ইয়ানজিকে ইগনোর করতে পেরেছি। ইয়ানজিও তখন ওই রেস্টুরেন্টে এসেছিল যেখানে সিয়া কাজ করে। এখানে সিয়ার ফ্রেন্ড তখন বলতে থাকে টিনাকে যে তুমি এরকম ভাবে আমাদের এখানে কাজ করে সিয়াকে বুলিং করতে পারো না। ইয়ানজি সিয়ার নাম শুনতে পেরেছিল, তাই জিজ্ঞাসা করে সিয়া এখন কোথায় রয়েছে, আমি কোথায় গেলে সিয়াকে পাবো, তুমি কি সিয়াকে চেনো। ওদের দুজনের এত বেশি কথা বলে তো সিয়ার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে গিয়েছিল। টিনা তখন বলে ওঠে তুমি যাকে মনে করছো ওই মেয়েটি না, সিয়া অন্য কারোর নাম। ইয়ানজি বলে আমি তোমাকে কতবার বলেছি না তুমি আমার কাছ থেকে দূরে থাকো, এরপরেও কেন আমার কথা শোনো না। আর বলে আমি বুঝতে পেরেছি আমি কোথায় গেলে সিয়াকে খুঁজে পাবো। রাতে যখন সিয়া বাইরে ছিল তখন হঠাৎ করে ওর সামনে ইয়ানজি চলে এসেছিল। ইয়ানজি ওকে বলে আমি তোমাকে এই কয় মাসের ভিতরে অনেক জায়গায় খুঁজেছি, তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু সিয়া বলেছিল আমি কোনো কথা বলতে চাই না। এইটা বলে সিয়া চলে গিয়েছিল। এরপরে সিয়া নিজের বাড়িতে আসার পর ডিপ্রেশনের অনেকগুলো মেডিসিন খেয়ে নিয়েছিল। পরদিন যখন সিয়া আবারও বাইরে বের হয়েছিল তখন ওর কাছে ইয়ানজি চলে এসেছিল আর বলে আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তো তোমাকে একটি চান্স দিয়েছিলাম। সিয়া বলে কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আর তোমার কোনো চান্সেরও আমার দরকার নেই। এইখান থেকে চলে যেতে নিয়েছিল তখন সিয়ার ভাই এসেছিল। সিয়াকে বলে আমরা সবাই তোমাকে নিয়ে কত বেশি চিন্তিত ছিলাম, কিন্তু তুমি তো দেখছি আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই করো না। সিয়া ওর ভাইকে সরি বলেছিল। ওর ভাই বলে চলো আমরা দুজনে একসাথে ডিনার করতে যাব। আর ইয়নজিওকেও বলেছিল তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। এরপরে সবাই একসাথে খাবার খেতে এসেছিল। এখানে দুজনে জিজ্ঞাসা করছিল সিয়াকে যে তোমার এই নতুন শহরে
ভিতরে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমাদেরকে বলতে পারো। সিয়া এখানে দুজনকে বলেছিল আমার কোনো সমস্যাই হচ্ছে না, আর দুজনকে এখানে ব্রাদার বলেছিল। যে এটা শোনার পর সিয়ার ভাই বলতে থাকে তুমি তো এর আগে কখনো ইয়নজিকে ব্রাদার বলোনি, তাহলে আজ কেন বলছো? সিয়া বলে কারণ আগে আমি অনেকটাই ছোট ছিলাম, এখন বড় হচ্ছি, তাই কে আমার কি হয় এটা আমি অনেক ভালো করেই জানি। সিয়ার ব্যাগের ভিতর থেকে ওর মেডিসিনগুলো পড়ে গিয়েছিল, যেগুলো এখানে সবাই দেখতে পেয়েছিল। ইয়ানজি জিজ্ঞাসা করে তুমি কি ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছ? তাই জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, আমাদেরকে বলতে পারো। সিয়া বলে এখন আমি অনেকটাই বড় হয়ে গিয়েছি, নিজের ম্যাটার নিজেই সমাধান করতে পারি, তাই কাউকে কোনো কিছু বলার দরকার নেই। সিয়ার ভাই তখন এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু ইয়ানজি এখান থেকে চলে যাচ্ছিল না। ও সিয়াকে বলতে থাকে, ইয়ানজি সিয়াকে বলে আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর আমি তোমাকে এতদিনে অনেকটাই বেশি হার্ট করেছি, কিন্তু সত্যি কথা এটাই যে আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু এই কথা আমি এর আগে কখনোই তোমাকে বলিনি। সিয়া বলে এখন তুমি যাই বলো না কেন আমি কোনো কিছুই বিশ্বাস করব না, তাই এখন আর এইসব কথাগুলো বলে কোনো লাভ নেই। এইটা বলার পর সিয়া নিজেও এখান থেকে চলে গিয়েছিল। ইয়ানজি সিয়ার সাথে বাইরে এসেছিল, দেন ও সিয়াকে নিজের কোলে উঠিয়ে নিয়েছিল আর সিয়াকে হেলমেট পরিয়ে দিচ্ছিল। সিয়াকে বলতে থাকে তুমি আমার কথাগুলো বিশ্বাস করো, আর সিয়াকে এটাও বলেছিল তুমি কি আমাকে একটিও চান্স দিতে চাচ্ছ না? সিয়া ওর কথাগুলো শোনার পর ইমোশনাল হয়েছিল। পরের সিনে সিয়াকে দেখানো হয় এখানে ঘুমিয়ে পড়েছিল। একটু পরে এখানে ইয়ানজি এসেছিল। সিয়ার ফ্রেন্ড বলতে থাকে আপনি কি সিয়াকে সিয়ার বাড়িতে পৌঁছে দেবেন, কারণ ও এখানে বসে ঘুমিয়ে পড়েছে আর আমি সিয়াকে নিয়ে যেতে পারবো না। ইয়ানজি বলেছিল আমি ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। নিজের কাঁধে করে ওখান থেকে নিয়ে চলে এসেছিল সিয়াকে। রাস্তার ভিতরে ও বলতে থাকে এই মুহূর্ত যদি কখনো শেষ না হতো, আর সিয়া তখন একটু আস্তে আস্তে বলছিল যে ইয়ানজি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেটা জানতে পেরে ইয়ানজি নিজেও অনেক খুশি হয়েছিল আর বলতে থাকে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। পরের দিন সিয়া হাঁটতে বের হয়েছিল। এখানে সিয়া তখন ডক্টরের কথা মনে করতে থাকে। ডক্টর সিয়াকে বলেছিল তুমি যেসব কিছুতে অনেক বেশি ইমোশনাল ফিল করো ওইসব কিছু থেকে তোমাকে দূরে থাকতে হবে। সিয়া তখন এখানে পানির দিকে এগিয়ে যাচ্ছিল, আর একটু পরে ওখানে ইয়ানজি এসেছিল। সিয়াকে তাড়াতাড়ি করে বাঁচিয়ে নিয়েছিল। সিয়াকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? সিয়া বলে আমি তো একদমই ঠিক আছি, আমি শুধু এখানে হাঁটতে বের হয়েছিলাম। সিয়াকে ঠিক দেখতে পেরে ইয়ানজি অনেকটাই বেশি খুশি হয়েছিল। এরপর দেখা যায় ও এখানে সিয়াকে কিস করতে নিচ্ছিল, কিন্তু তখন এখানে টিনা এসেছিল। টিনা জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি তোমার গার্লফ্রেন্ড রয়েছে, আর তুমি কিছুদিন পরে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলেছো, এই কথা কি সত্যি? ইয়ানজি বলেছিল হ্যাঁ এই কথা সত্যি, আর আমার গার্লফ্রেন্ড অন্য কেউ না বরং সিয়া। টিনা এই কারণে রেগে চলে গিয়েছিল। সিয়া তখন বলতে থাকে ইয়ানজিকে যে তোমার এরকম ভাবে ওর সামনে এই কথাগুলো বলা উচিত হয়নি, কারণ আমি আর এখন তোমাকে একদমই ভালোবাসি না, আর এখন আমি একা থাকতে শিখে গিয়েছি, তাই তুমি এখান থেকে চলে গেলে সব থেকে বেশি ভালো হবে। এখন তুমি যাই বলো আমি কোনো কিছু বিশ্বাস করব না। ইয়ানজি বলেছিল তোমাকে বিশ্বাস করতে হবে না, শুধুমাত্র আমাকে একটি চান্স দাও, দেখো আমি সবকিছু ঠিক করে দেব, কারণ আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সিয়াও তখন ওকে একটি চান্স দিতে রাজি হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আবারও সিয়ার সাথে দেখা করতে এসেছিল। সিয়াকে বলে তুমি আমাকে যে 10টি ম্যারেজ পেপার দিয়েছিলে আমি ওই সব কিছুতে সাইন করে দিয়েছি। সিয়া বলে তোমার কাছে এইসব কিছু মজা মনে হতে পারে, কিন্তু এইসব কিছু কোনো মজা না, আর আমি দ্বিতীয়বার কখনো এরকম কোনো ম্যারেজ পেপার তোমার কাছে নিয়ে যাব না। ইয়ানজি ওকে তখন একটি ব্রেসলেট গিফট করেছিল। সিয়া বলে এরকম ব্রেসলেট তুমি আমাকে এর আগেও গিফট করেছিলে। ইয়ানজি বলে হ্যাঁ তখন এটা আমি আমার সিস্টারকে গিফট করেছিলাম, কিন্তু এখন এইটা আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করছি। সিয়া তো এটা পেয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু এরপরেও বলেছিল এখন সবকিছু আমার মুডের ওপরে ডিপেন্ড করে, আর সিয়া এখান থেকে উঠে গিয়েছিল। ইয়ানজি ওর পিছে পিছে আসতে শুরু করে, যে এখানে ওর সাথে একটি ওল্ড ম্যানের দেখা হয়েছিল, আর ওল্ড ম্যানটি এখানে সিয়াকে ডিস্টার্ব করতে থাকে। তখন ইয়ানজি এসে ওল্ড ম্যানের কাছ থেকে সিয়াকে দূরে সরিয়ে দিয়েছিল। এরপরে বলে আমার মনে হয় আপনি এখানে ব্লাইন্ড ডেটের জন্য এসেছেন, তাই ভিতরে চলে যান, আর সিয়াকে নিয়ে ওখান থেকে একটু দূরে এসেছিল। তখন সিয়া জিজ্ঞাসা করে তুমি কি এই ওল্ড ম্যানকে চেনো? ইয়ানজি বলে একদমই না, আমি তো শুধুমাত্র ওখান থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে এসেছি। পরের সিনে আমরা দেখতে পাই সিয়াকে রোডে একা একা হাঁটছিল। তখনই ওর কাছে ইয়ানজির মেসেজ এসেছিল, বলেছিল আমি তোমাকে নেওয়ার জন্য
সিয়া ভাবে এই রাস্তা অনেক বেশি শুনশান, এখানে ও কি করে আসবে। তখনই এখানে একটি ছেলে এসেছিল যে কিনা মুখে মাস্ক পরেছিল আর মাথায় একটি ক্যাপ দিয়েছিল, তাই ওকে চেনা যাচ্ছিল না। সিয়া কোনো কিছু বুঝে ওঠার আগে ওই ছেলেটি এখানে সিয়াকে ছুরি দিয়ে আঘাত করেছিল। পরে আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়। সিয়াকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, যেখানে ইয়ানজি তো অনেকটাই বেশি চিন্তিত ছিল। সিয়ার ভাই চলে এসেছিল আর এখানে ফুজিও এসেছিল। তারা জিজ্ঞাসা করে সিয়া এখন কেমন রয়েছে। তখন ডক্টর বের হয়ে এসেছিল, বলতে থাকে পেশেন্টের অবস্থা অনেক বেশি খারাপ, এখন তার অনেক বেশি ব্লিডিং হয়ে গিয়েছে, এই জন্য এখন আমাদের ব্লাডের প্রয়োজন রয়েছে। আর দেখা যায় এখানে সিয়ার সাথে তখন ফুজির ব্লাড ম্যাচ করছিল, তাই ফুজিওকে ব্লাড দেওয়ার জন্য ভিতরে গিয়েছিল। বাইরে সিয়ার ভাই আর ইয়ানজি তারা দুজনেই দাঁড়িয়েছিল আর অনেক বেশি চিন্তা করছিল। ডক্টর বের হয়ে এসে বলে পেশেন্ট এখন ঠিক আছে আর আমরা তাকে এখন আইসিইউতে দিয়েছি, তোমরা চাইলে দেখা করতে পারো। জিয়ার ভাই বলেছিল তুমি এখন বাড়িতে গিয়ে রেস্ট নাও, আমরা জিয়ার সাথে দেখা করতে পারবো। কিন্তু তখন এখানে ইয়ানজি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে আমরা সিয়াকে দেখতে পাই। সিয়া একটি স্বপ্ন দেখছিল যেখানে ও একটি জায়গায় দাঁড়িয়েছিল আর ওর সামনে এখানে ইয়ানজি ছিল। হঠাৎ করে ইয়ানজি এখানে সিয়াকে ছুরি দিয়ে আঘাত করেছিল। সিয়া এটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে ইয়ানজিকে কিছু ছবি দেখানো হয়েছিল আর বলে আপনাদের কারোর উপরে সন্দেহ হচ্ছে। ইয়ানজি বলে এসব দেখার পর আমার তো কারোর উপরে সন্দেহ হচ্ছে না। এরপরে সিয়া যখন ওর কেবিনে ছিল তখন ওর রুমের ভিতরে একজন ডক্টর এসেছিল যিনি কিনা মাস্ক পরেছিল আর জিজ্ঞাসা করে সিয়াকে যে তোমার এখন শরীর কেমন রয়েছে। কিন্তু সিয়া ওনাকে দেখার পর অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপরে সিয়াকে যখন বাড়িতে নিয়ে আসা হয়েছে তখন ইয়ানজি এসেছিল সিয়ার সাথে দেখা করতে। সিয়াকে অনেকবার দরজা খুলতে বলেছিল, কিন্তু সিয়া তো ওর সাথে দেখা করার জন্য দরজাটি একবারও খুলেছিল না। অনেক চেষ্টা করার পর ও দরজাটি খুলে ভিতরে এসেছিল। ভিতরে আসার পর দেখতে পায় সিয়া তো নিজেকে আলমারির ভিতরে বন্ধ করে রেখেছিল, যেখানে ও সবাইকে দেখে ভয় পাচ্ছিল। ইয়ানজি বলতে থাকে তুমি আমার কাছে আসো, আমি তোমার কেয়ার করব। কিন্তু বলতে থাকে সিয়া তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমি তোমার কি ক্ষতি করেছি, তোমরা কেন আমাকে মেরে ফেলতে চাচ্ছ। সিয়াকে আবারও হসপিটালে নিয়ে আসা হয়েছিল, যেখানে এসে জিজ্ঞাসা করতে থাকে যে সিয়ার অবস্থা এখন কেমন রয়েছে আর ওই কেন এরকম ভাবে সবাইকে দেখে ভয় পাচ্ছে। সিয়ার ভাই বলে যে ডক্টর বলেছে সিয়ার মাথায় এখন অনেক প্রবলেম হয়েছে আর ওকে সুস্থ করার জন্য আমাদের হয়তোবা ওকে মেন্টাল হসপিটালেও রাখতে হবে। ইয়ানজি বলে আমি কিছুতেই ওকে মেন্টাল হসপিটালে যেতে দেব না, আমি ওর কেয়ার করব, ওকে সুস্থ করে তুলবো। সিয়ার ভাই বলে সিয়ার জন্য এখন এটাই ভালো হবে তুমি সিয়ার জীবন থেকে চলে যাও। ইয়ানজি তখন এখান থেকে চলে গিয়েছিল। এরপরে দেখা যায় সিয়া নিজেকে শেষ করার চেষ্টা করেছিল, যার কারণে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সিয়ার মা আর বাবা সিয়ার সাথে দেখা করতে এসেছিল। ডক্টরকে বলেছিল আমরা সিয়াকে নিয়ে এখান থেকে অন্য আরেকটি শহরে চলে যেতে চাই। ডক্টর তাদেরকে পারমিশন দিয়েছিল, তাই ওনারা সিয়াকে নিয়ে চলে গিয়েছিল। একটু পরে ইয়ানজি এসেছিল সিয়ার সাথে দেখা করতে, কিন্তু সিয়াকে দেখতে না পেয়ে সিয়ার ভাইয়ের কাছে ফোন করেছিল। সিয়ার ভাই বলতে থাকে তুমি সিয়ার কাছ থেকে দূরে থাকো, কারণ সিয়ার এখন তোমার সাথে থাকতে চায় না আর সিয়া তোমাকে ভালোবাসে না, তাই ওর জীবন থেকে চলে যাও। ইয়ানজি বলে তুমি শুধু একবার সিয়াকে দাও, আমি সিয়ার মুখ থেকে শুনতে চাই যে ও আমাকে ভালোবাসে না। সিয়ার ভাই বলেছিল সিয়া এখন আমার প্যারেন্টসের সাথে এখান থেকে চলে যাচ্ছে আর তুমি কখনোই ওকে দেখতে পারবে না। ইয়ানজি এসব জানতে পেরে অনেকটাই বেশি অবাক হয়ে গিয়েছিল, সাথে কষ্টও পেয়েছিল। অন্যদিকে আমরা সিয়াকে নিজের মার বাবার সাথে এয়ারপোর্টে দেখতে পাই, যেখানে সিয়ার মা সিয়াকে বলেছিল তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে অন্য একটি শহরে নিয়ে গিয়ে বেস্ট ডক্টরকে দেখাবো, তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো আর সবকিছু ভুলে গিয়ে তুমি নতুন করে আবারও হ্যাপিতে বাঁচতে পারবে। এখানে সিয়া ওর মার বাবাকেও বলছিল ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে। তখন সিয়ার ফোনে একটি মেসেজ এসেছিল, যেটা দেখার পর সিয়া এইখান থেকে তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। সিয়া তো হসপিটালে চলে এসেছিল, যেখানে আমরা ইয়ানজির মাকে দেখতে পাই। সিয়া জিজ্ঞাসা করে ইয়ানজি এখন কেমন রয়েছে, আমি কি তার সাথে দেখা করতে পারবো। ইয়ানজির মা বলেছিল তুমি এখন ওর সাথে দেখা করো না, বরং এখান থেকে চলে যাও। যখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখনই ফুজির সাথে দেখা হয়েছিল। ফুজি বলে তুমি না তোমার মার বাবার সাথে এখান থেকে চলে যাচ্ছ। সিয়া বলে আমি আর এখন এখান থেকে কোথাও যাব না, বরং আমি এখানেই থেকে তাকে খুঁজে বের করবো যে আমাকে মারতে চাচ্ছিল, আর তুমি কি আমাকে এমনটি করতে সাহায্য করবে। ফুজি তাকে বলেছিল ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। এরপর আবার সিয়াকে জিজ্ঞাসা করে তুমি যে এখানে আবারও ফিরে এসেছো এই কথা কি তোমার বড় ভাই জানে। সিয়া বলেছিল আমি আর এখন আমার ফ্যামিলিকে আমার জন্য এত বেশি প্রবলেমে
প্রেমে পড়তে দেব না। আমি বড় হয়ে গিয়েছি, আমি এই কারণে সবকিছু নিজে একাই করতে পারবো, আর তুমি এই কথাগুলো কাউকে বলো না, এইটা বলে চলে গিয়েছিল। এরপরে ফুজি ইয়ানজির সাথে দেখা করতে এসেছিল আর সিয়ার রেকর্ডিং করা কথাগুলো ওকে শুনিয়েছিল। এরপরে বলতে থাকে, কমা থেকে কবে উঠবে? আমার তো মনে হচ্ছে এইবার সত্যি সিয়া তোমাকে ছেড়ে চলে যাবে। পরের সিনে আমরা সিয়াকে কোম্পানিতে দেখতে পাই, এখানে কাজ করছিল। ফুজি ওর জন্য কিছু খাবার নিয়ে আসে আর ওকে বলে সারাদিন কাজ করলে হবে, নিজের খেয়ালও রাখতে হবে। সিয়া বলে, আমি আমার সব কাজ কমপ্লিট করে ফেলেছি, আর একাই আমি ওই লোকটির সম্পর্কে অনেক খোঁজও বের করেছি যে আমাকে মারতে চেয়েছিল। ফুজি বলে, ইয়ানজি এখনো কোমাতে রয়েছে, তুমি একবার অন্তত হসপিটালে গিয়ে ওর সাথে দেখা করো, হতে পারে তুমি ওর সাথে যখন কথা বলবে তখন ও কোমার ভিতর থেকে বের হতে পারবে। কিন্তু ওর কথার কোনো উত্তর দিয়েছিল না এখানে সিয়া। এরপরে আবারও জিজ্ঞাসা করে, তোমার ফ্লাইট কয়টায়? সিয়া বলে, আমি কাল রাতে এখান থেকে চলে যাব, আর তুমি পারলে আমার সাথে দেখা করতে এসো, আমি খুশি হব। ফুজি ওকে আবারও বলেছিল, তুমি চাইলে হসপিটালে একবার যেতে পারো, কিন্তু সিয়া বলেছিল আমি ওখানে যাব না। এইটা বলে সিয়া চলে গিয়েছিল। কিন্তু এরপরে তো সিয়া সত্যি হসপিটালে এসেছিল ইয়ানজিকে দেখার জন্য। ইয়ানজিকে বলছিল, তুমি তাড়াতাড়ি কমা থেকে উঠে পড়ো, আর আমি আজকে এখান থেকে চলে যাব। যখন তুমি কমা থেকে উঠে পড়বে আমি আশা করব তুমি ওই নতুন শহরে চলে যাবে আর আমাকে আবারও খুঁজে নেবে। এইটা বলে ও যখন চলে যেতে নিচ্ছিল তখন এখানে হঠাৎ করে ইয়ানজির জ্ঞান ফিরে এসেছিল। ও তাড়াতাড়ি করে ডক্টরকে ডেকে নিয়ে এসেছিল। ডক্টর তখন ইয়ানজির চেক আপ করতে শুরু করে। রাতে ইয়ানজির জ্ঞান ফিরে এসেছিল, এখান থেকে উঠতে নিচ্ছিল, তখন ইয়ানজির মা দৌড়ে তার কাছে চলে এসেছিল আর বলে, তুমি উঠে কোথায় যাচ্ছ? ইয়ানজি বলে, আমি সিয়ার কাছে যাব। ইয়ানজির মা বলেছিল সিয়ার 8টায় ফ্লাইট, আর এখন ও এয়ারপোর্টে গিয়েছে। ইয়ানজি বলে, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে ওকে বাধা দেওয়ার জন্য। ইয়ানজির মা বলেছিল, তোমার জন্য সিয়া একটি লেটার রেখে গিয়েছে, তুমি ওটা দেখতে পারো। এরপরে ইয়ানজিকে ওই লেটারটি বের করে দিয়েছিল, আর ওই লেটারে দেখা যায় সিয়া শুধুমাত্র একটি লাইনে লিখেছিল, আর এটাই লেখা ছিল যে আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আজকের পর থেকে আর আমাদের কখনোই দেখা হবে না। তখন তো ইয়ানজি বলতে থাকে, আমি ওর সাথে দেখা করতে যাব। ইয়ানজির মা বলেছিল, অন্তত আমার জন্য হলেও তুমি আর ওই মেয়েটির সাথে দেখা করো না। কিন্তু এরপর ইয়ানজি বলতে থাকে, আমি ওর সাথে দেখা করতে যাব, আর এখনো আমার হাতে 1 ঘন্টা সময় রয়েছে। ইয়ানজির মা বলে, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য হুইল চেয়ার নিয়ে আছি। অন্যদিকে আমরা সিয়াকে দেখতে পাই এয়ারপোর্টে চলে এসেছিল, যেখানে ওর মা আর বাবাকে বাই বলেছিল। ওর মা আর বাবাকে বলছিল, আমি এখন অনেক বড় হয়ে গিয়েছি, তাই একাই থাকতে পারবো। ওর মা আর বাবা বলে, নতুন শহরে গিয়ে নিজের খেয়াল রেখো, কোনো প্রবলেমে পড়লে আমাদেরকে অবশ্যই জানাব। এইদিকে ইয়ানজি ওর মায়ের সাথে এয়ারপোর্টের দিকে আসছিল। সিয়া যখন ভিতরে যেতে নিয়েছিল তখন কেউ একজন ওকে পেছন থেকে ডাক দিয়েছিল। ও যখন পেছনে ফিরে তাকিয়েছিল দেখতে পায় এটা তো ফুজি। ফুজি ওর জন্য ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিল, আর ওকে এটাও বলেছিল, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব, যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাকে সাহায্য করব। অন্যদিকে ইয়ানজিকে দেখানো হয় এয়ারপোর্টে থাকা অন্য একটি মেয়ের হাত ধরেছিল, কিন্তু পরে দেখতে পায় এইটা সিয়া না, তাই সরি বলেছিল। এরপরে আপসেট হয়ে বলতে থাকে, আমি সত্যি এবার সিয়াকে হারিয়ে ফেলেছি। এরপরে কিছু মাস পরের সিন দেখানো হয়, সিয়া একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। এই ছেলেটি সিয়াকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো? সিয়া তখন হেসে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। যে এই কথাটি শোনার পর ছেলেটি বলে, তুমি দেখতে এতটা বেশি সুন্দর, তাহলে তোমার বয়ফ্রেন্ড নেই এটা কিভাবে হতে পারে? তখনই সিয়ার কাছে ওর ভাই ফোন করেছিল। সিয়ার ভাই সিয়াকে বলে, ইয়ানজি তো একদমই হার মেনে নেয়নি, বরং ও তোমাকে খুঁজে বের করেছে, যার কারণে তো আজকে ও তোমার কাছে চলে যেতে পেরেছে। তখন সিয়া দেখতে পায় বাহিরে ইয়ানজি দাঁড়িয়ে রয়েছে। ইয়ানজিকে এখানে দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়েছিল। ওই ছেলেটিকে বলে, সরি আমার বয়ফ্রেন্ড চলে এসেছে তাই আমি ওর কাছে যাচ্ছি। আর ইয়ানজিকে দেখতে পেয়ে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, দৌড়ে গিয়ে ওর কাছে চলে যায় আর ওকে বলতে থাকে, ফাইনালি আমরা দুজনে আবার এক হতে পেরেছি, আর আমি অনেক খুশি হয়েছি যে তুমি আবারও আমার জীবনে ফিরে এসেছো। এরই সাথে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।